যারা নেচার লাভার তাদের তো রানীক্ষেত জায়গাটা খুব ভালো লাগবে। গোল গোল যেটা দিয়ে আবার বিয়ার ওয়াইন তৈরি হয়, গোল পিওর ন্যাচারাল মিনারেল ওয়াটার, ठंडा बरफ। ये जो आग लगा था इस जंगल में क्यों लगा था? হ্যালো, কেমন আছো সবাই? মনীষা নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই। আজ আমরা নৈনিতাল ছেড়ে যাচ্ছি, তাই সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নৈনিতালকে বিদায় জানিয়ে রওনা দিলাম রানীক্ষেতের উদ্দেশ্যে। আমরা এখান থেকে প্রথমে যাব রানীক্ষেত। রানীক্ষেতে সাইট সিইং করে যাব কৌশানি। আজ রাতটা আমরা কৌশানিতে কাটাবো, ওখানে আমাদের রিসর্ট বুক করা আছে। তাই ব্লগের সাথে থাকো, আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে। ये जो आग लगा था इस जंगल में क्यों लगा था? ये जैसे कोई बीड़ी सिगरेट पीता है ना, ये पाइन का पत्ता यहाँ पे गिरा हुआ है, तो बहुत जल्दी आग पकड़ता है, ये पेट्रोल की तरह। अच्छा, एक जगह पकड़ लिया, हवा चलेगा, ऊपर पूरा पाइन का जंगल है, तो 1 सेकंड में ऊपर पहुँच जाता है। अच्छा। সামনে আরুর বাগান দেখে গাড়ি থেকে নেমেছি। দেখো মইয়ের উপর চেপে গাছ থেকে কেমন আরু পাড়ছে। যারা আমার ব্লগটা আজ প্রথম দেখছো তাদের জন্য বলি, আরু হলো এখানকার লোকাল ফল, খেতে খুব ভালো। প্রথম দিন নৈনিতালে এসেই আমি আরু খেয়ে দেখেছি। আমার নৈনিতাল ট্যুরের প্রথম ব্লগটা দেখলেই দেখতে পাবে। তবে জানো তো, গাড়ি থেকে নেমে ভালোই হলো, জীবনে প্রথম নিজের চোখে আখরোট গাছ এত সামনে থেকে দেখছি। গাছে কত আখরোট ধরেছে দেখো। তবে মনে হচ্ছে এগুলো এখনো খাওয়ার মতো হয়নি, কাঁচা আছে। চলো এবার এগোই, না হলে আবার পৌঁছতে দেরি হয়ে যাবে। আমাদের ওখানে যেরকম রাস্তার ধারে আম গাছ, পেয়ারা গাছ দেখা যায়, এখানে দেখছি এরকম আখরোট গাছ দেখা যাচ্ছে। নৈনিতাল থেকে 20 কিলোমিটার মতো এগোতে প্রথমে এলো ক্যাচিধাম আশ্রম। এই যে আশ্রমের পার্কিং এরিয়া, পুরো গাড়ি ভরে আছে। আর ওই যে দূরে সবুজ পর্বতমালার মধ্যেখানে উজ্জ্বল হয়ে বিরাজ করছে ক্যাচিধাম আশ্রম। এই হলো সেই বিখ্যাত ক্যাচিধাম আশ্রম, যা দেখতে দূর দূর থেকে লোকে আসে। এই পবিত্র, বিখ্যাত, রীতিমতো জনপ্রিয় আশ্রমটি তৈরি করেন বজরংবলীর মহান ভক্ত নিপ করোলি বাবা। উনি যেমন একজন প্রশংসিত সাধক ছিলেন, তেমন আধ্যাত্মিক গুরুও ছিলেন। তাই তো ওনার কাছে শিক্ষা নিতে দেশ বিদেশ থেকে অনেক নামিগুণী ব্যক্তিরা এখানে আসতেন। এই আশ্রমটি সি লেভেল থেকে 1400 মিটার উপরে হওয়ার জন্য গরমকালেও এখানকার আবহাওয়া থাকে খুব প্লিজেন্ট। তাই গরমের ছুটিতে উত্তরাখণ্ড এলে এই জায়গাটা একবার ঘুরে যেও। তাছাড়া প্রতি বছর 15ই জুন খুব ধুমধাম করে এই আশ্রমের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। সেই সময় দেশ বিদেশ থেকে প্রচুর ভক্ত এখানে আসে। প্রায় 30 মিনিট ধরে আমরা এখানে জ্যামে আটকে আছি, সামনে এখনো বিশাল গাড়ির লাইন। তাই আমরা রাস্তা থেকে আশ্রমটি প্রণাম করে যাচ্ছি। এত ভিড়ে একবার ভেতরে ঢুকলে না, বেরোতে অনেক সময় লেগে যাবে। তাছাড়া এখানে গাড়ির পার্কিংয়েরও একটু অসুবিধা আছে। রাস্তার ওপাশে যে নদীটা বয়ে যাচ্ছে, এই নদীটার নাম কোশি নদী। এই কোশি নদী কিন্তু ভারত ও নেপালের মধ্যে বয়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ নদী। তাছাড়া ঘাগড়া ও যমুনার পর এই কোশি নদী হলো গঙ্গার 3য় উপনদী। তবে এই কোশি কিন্তু বিহার রাজ্যের দুঃখের কারণ, জানো? কারণ এই নদী প্রায় প্রতি বছর বিহারে ভয়ঙ্কর বন্যার কারণ হয়ে দাঁড়ায়। এখন নদীর জল অনেকটাই কম আছে, তবে বর্ষায় আবার নদী ভরে উঠবে। একই নদীর কত রূপ বলো, কোথাও আশীর্বাদ তো কোথাও অভিশাপ। দেখো পাহাড়ের গাছ স্টেপ ফার্মিং করেছে। এই স্টেপ ফার্মিং হলো একটি চাষের পদ্ধতি, বিশেষ করে পাহাড়ে এই পদ্ধতিতে চাষ করা হয়। ছোটবেলা আমরা বইতে পড়তাম না, পাহাড়ে করা হয় ধাপে ধাপে চাষ। তবে দূর থেকে এই ব্যাপারটা আমাদের যতটা সুন্দর লাগছে, এটা ঠিক ততটাই পরিশ্রমের কাজ। যেমন দূর থেকে আমাদের পাহাড় দেখতে যতটা ভালো লাগে, কিন্তু পাহাড়ি লোকেদের জীবন্ত হয় ততটাই কঠিন। ওই দূরে পাহাড়ে দেখো এক একটা ছোট ছোট গ্রাম। এই চাষগুলো মনে হয় এই গ্রামের লোকেরাই করেছে।
নৈনিতালে এলে রানীক্ষেতের সুন্দর জায়গাগুলো ঘুরে দেখতে ভুলো না যেন। দূরে ওই রাস্তাটা দেখছো? এখন ওই রাস্তাটা দিয়ে আমরা ওদিকের পাহাড়ে যাব। রানীক্ষেত আসার সেরা সময় হলো ফেব্রুয়ারি থেকে জুন। আর নৈনিতাল থেকে রানীক্ষেতের দূরত্ব 55 কিলোমিটার মতো। সাথে যদি একটা ভালো গাড়ি থাকে তাহলে ঘন্টাখানেকের মধ্যেই পৌঁছে যাবে। তবে পাহাড়ে ঘুরতে আসার মেন খরচ হলো এই গাড়ি ভাড়া। আমাদের যেমন এই গাড়ির জন্য পার ডে 3400 টাকা দিতে হচ্ছে। তবে গাড়ি হিসেবে গাড়ি ভাড়াও ভ্যারি করে, যত বড় গাড়ি নেবে গাড়ি ভাড়াও তত বেশিই হবে। জাস্ট আমরা রানীক্ষেত ঢুকলাম। প্রথমে দেখতে চলে এসেছি ইন্ডিয়ান আর্মির উইডোদের অর্গানাইজেশন, যেখানে রয়েছে তাদের হাতের তৈরি জিনিস, যেমন ক্যান্ডেল, সোয়েটার, আচার, আরও অনেক কিছু। সেই জিনিসগুলো চাইলে এখান থেকে কিনতেও পারো, কিন্তু এটা আর্মি এরিয়া তো এখানে কোথাও ক্যামেরা অ্যালাউড না, তাই তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না। কিন্তু বাইরে এই বাঁদরদের উৎপাতটা তোমাদের দেখাই। আমার উপরে এমন ঝাঁপিয়েছিল, কোনো রকমে আমি এখান থেকে পালাই। এই হলো রানীক্ষেতের মনোকামনা মন্দির, আর তার সামনেই রয়েছে গুরুদুয়ারা। ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মানা, তাই দূর থেকেই দেখালাম। রানীক্ষেত জায়গাটি একটি শান্তিপূর্ণ ট্যুরিস্ট স্পট। এই জায়গার প্রতিটা ভিউই দেখার মতো। বিশেষ করে রানীক্ষেত হলো ভারতীয় সেনাবাহিনীর কুমায়ুন রেজিমেন্টের হেড অফিস। তাছাড়া রানীক্ষেতে রয়েছে চমৎকার গলফ কোর্স। এই রানীক্ষেত জায়গাটা ইংরেজদের খুব পছন্দের জায়গা ছিল, আর যেখানে ইংরেজরা থেকেছে সেখানেই তো তৈরি করেছে একটা করে গলফ কোর্স। তার সাথে কুমায়ুন রেজিমেন্টের সেন্টার মিউজিয়ামে এই রানীক্ষেতেই রয়েছে, আর সেই মিউজিয়ামে রয়েছে আর্মিদের দারুণ সব আর্মসের কালেকশন। কিন্তু ওই যে ভেতরে ক্যামেরা নিয়ে ঢোকা পারমিশন নেই, তাই তোমাদেরকে দেখাতে পারছি না। মনোকামনা মন্দির দেখে একটু এগোতেই পড়লো কালী মন্দির। চলো কালী মন্দির দেখে আসি। অনেকটা উঁচু, সে কখন থেকে উঠছি। শুনশান জঙ্গলে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। পাহাড়ের উপরে ঘন পাইনের জঙ্গলের মধ্যে মা কালীর এই মন্দিরটি নাকি 5000 বছর পুরনো বলে মনে করা হয়। তবে এই মন্দিরেও দেখছি বাঁদরের প্রচণ্ড উৎপাত। দাঁড়াও, তোমাদেরও এদের বাঁদর আমি দেখাই। দুটোতে মিলে কি কাণ্ড করছে দেখো। কি পেলে এটা? ওয়াও, ফাইন ফল, দেখছো কত বড় সাইজটা। ফলটা এটা আমি ঘরে নিয়ে যাবো। তাই? এত নিয়ে এসে এই জঙ্গলটা পুরো ভর্তি এগুলো, কত নেব। এই মুহূর্তে আমরা রানীক্ষেতে বিখ্যাত গলফ কোর্সের পাশ দিয়ে পেরোচ্ছি। আকাশ ছোঁয়া পাইন গাছে ঘেরা বিশাল গলফ কোর্স। এখন ভেতরে ঢোকার পারমিশন নেই, তাই আমিও বাইরের থেকে দেখছি, সাথে তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো তো এই জায়গাটা চিনতে পারছো কিনা। রাজা হিন্দুস্তানি সিনেমাটা যারা দেখেছো তারা সবাই এই জায়গাটা চিনবে। এখানেই রাজা হিন্দুস্তানি সিনেমা শুটিং হয়েছিল। তখন অবশ্য পাইন গাছগুলো ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। আয়ে হো মেরি জিন্দেগি মে তুম বাহার বনকে, এই গানটা মনে পড়ে? এই গানের শুটিংটা এই চারপাশেই হয়েছিল। সিনেমার গল্পে জায়গাটার নাম দেখিয়েছে পালংক্ষেত, তবে আসলে জায়গাটা ছিল রানীক্ষেত। রাজা হিন্দুস্তানি সিনেমার প্রায় ম্যাক্সিমাম শুটিংটাই রানীক্ষেতে হয়েছিল।
এখন ঘুরতে ঘুরতে শুধু সিনেমার সিনগুলো মনে করছি, সে কত বছর আগে দেখেছি। এখন আমরা রানীক্ষেত দেখে যাচ্ছি কষানির দিকে। রানীক্ষেত অপূর্ব জায়গা, অপূর্ব জায়গা। যারা নেচার লাভার তাদের তো রানীক্ষেত জায়গাটা খুব ভালো লাগবে। আমার খুব ভালো লেগেছে রানীক্ষেত। এবার কষানি যাচ্ছি, দেখি কষানি কিরকম। রানীক্ষেত থেকে কষানির দূরত্ব আরো 58 কিলোমিটার মতো। তার মানে আমাদের আরো 2 ঘন্টা মতো সময় লাগবে কষানি পৌঁছাতে। কষানি হলো একটু অফবিট জায়গা, খুব কম লোকেরাই কষানি যায়। কষানির দিকে একটু এগোতেই ধীরে ধীরে চারপাশটা পাল্টাতে শুরু করলো, আর সেই দেখে আমরা আনন্দে গাড়ি থেকে নেমে জায়গাটা দেখছি। গাড়িতে তো হুশ করে পেরিয়ে যাব, ভালো করে দেখা হবে না। দেখো এই জায়গাটা, নির্জন সবুজ জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে পর্বতমালা, একেবারে ছবির মতন সুন্দর জায়গা। রানীক্ষেতের থেকে কষানি বেশ অনেকটাই ওপরে, তাই যত উপরের দিকে আমরা যাচ্ছি হাওয়াও তত ঠান্ডা হচ্ছে। দারুণ জায়গাটা চুজ করেছে কিন্তু। জানো তো পাইন গাছ থেকে পেট্রোলিয়াম জাতীয় তেল বেরোয়, আর সেই তেল দিয়ে ফ্যাক্টরিতে তৈরি হয় পেন্ট, বার্নিশ জাতীয় জিনিস। ফরেস্ট ডিপার্টমেন্ট পাইন গাছ থেকে কি করে তেল বের করে যিনি আমাদের গাড়ি চালাচ্ছেন উনি বলছেন, চলো শুনি। जमा करने के लिए इसमें कीप लगाया जाता है। ये देखिए बना रखा है ना कीप। कीप भर जाएगा तो उसके बाद इसको बड़ा सा टीन में जमा किया जाता है। ये सारा काम फॉरेस्ट वाले करते हैं। उसके बाद इसका डिपो में जाके फैक्ट्री में बनाया जाता है, फिर पेंट बनेगा, वार्निश बनेगा। सब पेड़ में ऐसा करके किया हुआ है ना सारा इनका। এই দেখো কেমন ফানেল লাগিয়ে পাইন গাছ থেকে তেল কালেক্ট করছে। প্রতিটা পাইন গাছে এরকম 3-4টে করে ফানেল লাগানো আছে দেখছি। আমি এই প্রথম গাছ থেকে তেল বের করতে দেখলাম। ভগবানের কি সৃষ্টি বলো, আমাদের সব দিয়েছে, তবে সব কিছুরই তো ভালো মন্দ দুটো দিকই আছে। এই পাইন গাছের তেলই জঙ্গলের আগুনের মেন কারণ। যখন গাড়ি থেকে নেমেছি চলো পাহাড় থেকে একটু খাবার জলও ভরে নিই। এই হলো পিওর ন্যাচারাল মিনারেল ওয়াটার। আমি কেনা জল ফেলে এই জল ভরছি। আর ঠান্ডা, ফ্রিজের জলকে হার মানাবে এমন ঠান্ডা জল। সত্যি ঠান্ডা বরফ জল। এখন আমাদের গাড়িটা কিছুক্ষণ থেমেছে, দেবজিৎরা গেছে টি ব্রেকে। আর আমি যে ওখানে পাহাড়ে জল ভরছিলাম, কিছু লোক ওখান থেকে পেরোচ্ছিল, তারা আমাকে কাফালটা দিয়ে গেল, বললো এটা আমাদের জঙ্গলের ফল, খেয়ে দেখো। আমি নিতে চাইছিলাম না, কিন্তু জোর করে দিয়ে গেল। এই ফলটা খেতে কিরকম বলবো, টক মিষ্টি টক মিষ্টি, আর একটা বড় বীজ আছে ভেতরে,
খেতে খুব ভালো। সে অনেকটা ওই জাম যেরকম হয় ওই ধরনেরই, একটু কষা কষা, একটু টক টক, একটু মিষ্টি মিষ্টি, ওই ধরনের। খেতে খুবই ভালো। তাই এগুলো আমি বসে বসে খাচ্ছি। আর দেবজিতেরা গেছে চা খেতে এখানে ধাবায়। আওয়াজ পাচ্ছ বোধহয়, এখানে টিভি চলছে, টিভির আওয়াজ আসছে। আর কিছুক্ষণ পরে আমরা কৌসানি পৌঁছে যাব। সেই 9:30 থেকে গাড়িতে বসেছি, অনেক জায়গায় ঘুরলাম। এখানকার জায়গাগুলোর ব্যাপারে আর কি বলবো, আমার ফোনের মেমোরি পুরো ফুল হয়ে গেছে। কাকে ক্যাপচার করবো আর কাকে ছাড়বো, সবটি মনে হচ্ছে ক্যাপচার করে নিই। এখানকার চারদিকে নাশপাতি বাগান, না কত গাছ নাশপাতি, তাই হ্যাঁ হয়ে আছে কত, বেশ লম্বা লম্বা, আমাদের ওখানে যেরকম পাওয়া যায় এত বড় বড়, আবার গোল গোল যেটা দিয়ে আবার বিয়ার ওয়াইন তৈরি হয়, গোল গোল গুলো দিয়ে নাকি। ও তো গোল গোল গুলো দেখলে? হ্যাঁ এই দেখো দুটো গাছ পাশাপাশি আছে। ও কত গাছ, নাশপাতির গাছ পুরো ভরে আছে এখানে। দাঁড়া আমি দেখে আসি তাহলে। চলো দেখি কোথায় নাশপাতি গাছ দেখেছে। এই গাছগুলোতে নাকি দেবজিৎ নাশপাতি দেখেছে। সত্যি তো, দেখো গাছে কত নাশপাতি ধরেছে। এই হলো ছোট নাশপাতির গাছ। এই নাশপাতিগুলো দিয়েই নাকি বিয়ার ওয়াইন তৈরি করা হয়। আর পাশের গাছটা বড় নাশপাতি, যেগুলো আমরা খাই আর কি। এখানে একটা ভালো জিনিস দেখা হলো, বলো। চারপাশে প্রচুর নাশপাতি গাছ দেখছি। চলো এবার এখান থেকে এগোই, নাহলে ওইদিকে আবার পৌঁছাতে রাত হয়ে যাবে। এই সুন্দর জায়গাগুলো আমরা ক্যামেরা বন্দি করে এগিয়ে চললাম কৌসানির দিকে। ঝকঝকে আবহাওয়া আর ছবির মতন সুন্দর জায়গাগুলো দেখতে দেখতে আমরা যত কৌসানির দিকে এগোচ্ছি তত বিভোর হয়ে যাচ্ছি। এবার বুঝতে পারছি কৌসানিকে মহাত্মা গান্ধী ভারতে সুইজারল্যান্ড কেন বলতেন। এখন আমরা যাচ্ছি সোমেশ্বর টেম্পল দেখতে। এই সামনেই সোমেশ্বর টেম্পল। ছোট গ্রামের মাঝখান থেকে টেম্পল যাওয়ার রাস্তা, সেখানেই যাচ্ছি। দারুণ বাইরে হাওয়া দিচ্ছে। সোমেশ্বর হলো কৌসানির কাছে অবস্থিত একটি ছোট্ট শহর, যা তার এই প্রাচীন শিব মন্দিরের জন্য পরিচিত। মনে করা হয় এই মন্দিরটি নাকি 16 শতকে তৈরি করা হয়েছে। পাথরের তৈরি প্রাচীন মন্দিরটি 12টি জ্যোতির্লিঙ্গের একটি বলেও মনে করা হয়। এখন আমরা কৌসানি পৌঁছে গেছি। রিসর্ট থেকে ভিউটা অসাধারণ, খুব সুন্দর জায়গা। রিসর্টটা আমরা খুব সুন্দর জায়গায় পেয়েছি, একেবারে সাজানো গুছানো রিসর্ট। এখান থেকে ভিউটা দেখে তো আমার দিল খুশ হয়ে গেছে। ঠিক যেমনটা চেয়েছিলাম একদম মনের মতন জায়গায় পেয়েছি। আর ওইদিকে আছে আমাদের রুম। এই দেখো আমাদের রুম থেকে ভিউ, সুন্দর না বলো? এখান থেকে ভিউটা একবার দেখো। সোজা সামনে হিমালয় পর্বত, মাঝখানে জঙ্গল ছাড়া আর কিচ্ছু নেই।
আজ সকালে যদি আকাশ পরিষ্কার থাকে এখান থেকে পরিষ্কার ত্রিশূল, নন্দা দেবী, পঞ্চাচল্লির মতন হিমালয়ের পিকগুলো দেখা যাবে। উফ, ভাবলেই না খুশিতে আমার ভেতরটা ভরে যাচ্ছে। এখন ঘড়িতে 8টা বাজে। ফ্রেশ হয়ে রুমের বাইরে এসে বসেছি। বেশ ঠান্ডাও লাগছে। এখানে দেখলাম সন্ধ্যে একটু দেরিতে হয়, এতক্ষণে অন্ধকার নেমেছে আর পাহাড়ের গায়ে একটা একটা করে লাইট জ্বলতে শুরু করেছে। দেখে মনে হচ্ছে কেউ একটা একটা করে সোনার গয়না পরিয়ে পাহাড়কে সাজাচ্ছে। এই সময় পাহাড় দেখতে অপূর্ব লাগছে। সত্যি কথা বলতে এই মুহূর্তে আমার মনে হচ্ছে সারা জীবন যদি এখানে থেকে যেতে পারতাম। এরকম সুন্দর জায়গা দেখার পর আর নিজের জায়গায় ফিরতে ইচ্ছা করছে না। নিজের জায়গা সবার কাছেই খুব প্রিয় হয়, আমার কাছেও খুব প্রিয়, কিন্তু ওখানে যেন তত শান্তি প্রিয়র ব্যাপারটা নেই। আমাদের ওখানে কংক্রিটের ঘরে থাকতে থাকতে সবার মনগুলো মনে হয় পাথরের হয়ে গেছে। তার মধ্যে আমিও অন্যতম না, আমিও ওই একই জিনিস। সেই জন্যই বোধহয় এখানে এসে ডিফারেন্সটা বেশি চোখে পড়ছে। চলো, অনেক রাত হলে এবার ডিনার করে আমরাও শোবো। কাল আবার অনেক ভোর ভোর উঠতে হবে। কাল সকালে ঘুম থেকে উঠে হিমালয় দর্শন করার পর আমরা কৌশানি ঘুরতে বেরাবো। কাল আমরা গান্ধী আশ্রম, কৌশানি টি গার্ডেন, কৌশানি সল ফ্যাক্টরি, দারুণ দারুণ সব জায়গা দেখব। তাই এর পরের ব্লগটা একদম মিস করো না। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। খুব তাড়াতাড়ি দেখা হবে কৌশানি নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। টাটা।